নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় টেলি ক্যানভাস, চিত্র শিল্প ছবি ক্যানভাস এই নিয়ে আমাদের এই বিশেষ অনুষ্ঠান। আমি মেহিকা রয়েছে আপনাদের সঙ্গে, আর এই মুহূর্তে আমরা রয়েছি একাডেমি অফ ফাইন আর্টসের সেন্ট্রাল গ্যালারিতে। চলছে একটি বিশেষ চিত্র প্রদর্শনী। হ্যাঁ, বিশেষ এই কারণে বললাম কারণ গ্রুপের নাম 95। নামের পেছনে অনেক গল্প রয়েছে, অনেক নস্টালজিয়া রয়েছে, অনেক স্মৃতি রয়েছে এবং দলে রয়েছেন একদল মনে প্রাণে তরুণ মানুষ। বাকি গল্পটা আমি বলবো না, বাকিটা অবশ্যই আমাদের যে সমস্ত শিল্পী অতিথিরা আজকে আমাদের সঙ্গে থাকবেন তাদের কাছ থেকে আমরা জেনে নেব। তবে এপিসোডটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। শিল্প নিয়ে অনেক গল্প থাকছে, সঙ্গে অনেক স্মৃতিমধুর স্মৃতির কথা থাকছে, অনেক নস্টালজিক গল্প থাকছে, আর তথ্য তো থাকছেই। তাই সব কিছুর জন্য একদম শেষ অবধি এপিসোডটা দেখতে হবেই। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমরা পেয়ে গেছি গ্রুপ 95-এর একজন সদস্য শিল্পী নিরুপম ঘোষকে। আর নিরুপম বাবুকে ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। প্রথমেই যে প্রশ্নটা করব, গ্রুপের নাম 95, এর পেছনের গল্পটা কি? 95 হচ্ছে আমরা গভর্নমেন্ট আর্ট কলেজে 95 এর যে ইয়ার ছিলাম, সেই 95 ইয়ার্স থেকেই আমাদের 95 গ্রুপটা তৈরি হলো। সেখানে আমাদের মানে বন্ধু বান্ধব যা ছিল তারা মিলে একটা ঠিক হলো যে একটা গ্রুপ তৈরি হবে। তাই নাম নিয়ে অনেক প্রশ্ন এসেছিল। তো পরবর্তীকালে এটাই হলো যে আমরা যেহেতু 95 ব্যাচে 95 গ্রুপ। তো এই যে 95-এর সেই তরুণরা নতুন করে আবার পথ চলা শুরু করলেন, একসাথে পথ চলছিল, প্রত্যেকের নিজের মতো করে একসাথে আবার পথ চলা শুরু করলেন, একসাথে আবার প্রদর্শনী। অবশ্যই অনেক স্মৃতি মধুর বিষয়, সেই পুরনো স্মৃতি নতুন করে জেগে উঠছে। কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে বেশ চুলে পাক ধরলেও সেই 95-এর যে এনার্জিটা ছিল সেটাই গ্রুপটা আবার ফিরিয়ে দিচ্ছে। একদমই। আমরা মানে এটা তো সবসময় অনুভব করি, মানে যখনই একসঙ্গে হই প্রত্যেকের হয়তো বয়সের জন্য আমাদের চুলে পাক ধরেছে, পায়ের সমস্যা, কোমর সমস্যা, কিন্তু একসঙ্গে হলে সেই পুরনো সেই ঘটনাগুলো বা একসঙ্গে সেই ইয়ার্কি করা, হইচই করা, সেগুলো আবার জেগে ওঠে। না কখনোই তখনই মনে হয় না যে আমরা একটা জায়গা মানে ওভারকাম করে একটা জায়গায় চলে এসেছি। তখনও সেই আবার সেই স্টুডেন্ট লাইফটার কথা মনে পড়ে যায়। এটা খুব এনার্জেটিক আমাদের কাছে। অবশ্যই। আর বোধহয় যে কোনো শিল্পর ক্ষেত্রে এই সৃষ্টি করার আগে এনার্জিটা ভীষণ দরকার। আর তবে এই গ্রুপের কথা বলতে বলতে একটুখানি হিন্ট আমরা পেয়ে গেছি শিল্পীর নিজের গল্পে। গভর্নমেন্ট আর্ট কলেজ পাস আউট, তবে তার আগের গল্পটা কিন্তু একটু শুনতেই হচ্ছে। এ তো অনেক লম্বা গল্প নিশ্চয়ই, তবে একদম যে শুরুটা, প্রথম তুলি ধরা, ছবি আঁকার সাথে যে ভালোবাসাটা তৈরি হলো, সেটার শুরু কিভাবে? আমাদের তো আমরা যে সময় আর্ট কলেজে ঢুকেছি হিসেব মতো সেই সময় আর্ট কলেজ সম্বন্ধে খুবই কম অভিজ্ঞতা অনেকেরই ছিল। তো আর্ট কলেজ কি বা সেখানে কি করা হয়, কি ধরনের সেখানে কাজ শেখানো বা পড়ানো হয়, মানে আজ থেকে 95 বুঝতে পারছেন অনেক দিন আগে। এখন তো মিডিয়া দৌলতে বা সবকিছুর এতে অনেক কিছু অনেক জানা যায়। তখন আমাদের 95 আমরা যে ব্যাচে ছিলাম তখন আমরা কিন্তু এইটা জানতে পারতাম না, কারণ আমরা ঢুকেছি হচ্ছে 90-91 ব্যাচে। মানে আমরা ঢুকেছি 90-91, পাস আউট হচ্ছে আমরা 95। তা 90-91 ব্যাপারটা এমনই, মানে একটা সন্ধিক্ষণ ছিল যে সেই স্বাধীনতার পর থেকে একটা চলছিল, তো আমরা যেটা জানি যে স্টেপ গুলো অনেক পাল্টেছে। তা সেই থেকে আমরা পরিবর্তন দেখেছি। মানে তখন এটাই ঘটনা যে জেরক্স মেশিন সেই সময় আসেনি। মানে কতটা এখন যারা রয়েছে তাদের কাছে ব্যাপারটা মানে খুবই ব্যাপার যে জেরক্স মেশিন আসেনি। তা সেই সময় আমরা কাজ করতাম। সেই কাজগুলো আমরা যখন করতে ঢুকেছিলাম আহ, আমরা খুব নিষ্ঠার সঙ্গে কাজ শিখেছিলাম এবং করতাম। এখন যেমন অনেক কিছুর মাধ্যম দিয়ে কাজটা করা হয়, একটা যে আমরা এক্সিবিট করছি যখন বা একটা কমার্শিয়াল একটা কাজ বার করছি, সেখানে কিন্তু ব্যাকআপ পেছনে অনেক কিছু মেশিনারি মানে অ্যাপস বা এটা ওটা থেকে যায়। কিন্তু তখন আমাদের যেটুকুনি যা করতে হতো সবটাই ম্যানুয়াল। যে একটা বিজ্ঞাপন পেপার বেরোবে, সেটা কালকে বেরোবে, আমাকে আজকে রাত জেগে হোক যে কোনো ভাবেই হোক একটা তার লোগো, সেই ব্রোমাইডটা হতো কলেজ স্ট্রিটে, সেই ব্রোমাইডটা করে তার সঙ্গে লেখা জুড়ে ছবি জুড়ে
এবং পার্টির পছন্দ হয়েছে কিনা। এখন যেন হোয়াটসঅ্যাপ দিয়ে আমরা পাঠিয়ে দিতে পারছি, দেখুন 4টে গোল, সেটা পাঠিয়ে তার পছন্দ হচ্ছে, যদি পছন্দ না তার সেই সকালবেলা প্রিন্টের আগেও প্রিন্টিং এ যাবে তখনও আমরা বসে কাজ করছি। মানে এইটা বেশ জার্নি ছিল। আজকে ব্যাপারটা অনেকটা ইজি হয়েছে। একটা পেন্টিং আমরা যখন করতাম ক্যানভাস নিয়ে এসে সেটাকে স্টেচ করে তারপর মানে কভার করে, এখন তো রেডিমেড ক্যানভাস পাওয়া যায়। তো এই সব ব্যাপারগুলোই মানে অনেকটা অন্যরকম ছিল। যার জন্য সেই সময় স্যারেরা যারা ছিলেন তাদের কাছ থেকেও আমরা এগুলো অনেক শিখেছি, তাদের কাছ থেকে অনেক পেয়েছি। আজকে ব্যাপারটা হয়তো অনেক কিছু ইজি। তো এটা একটা ব্যাপার যে আমরা গল্প করতে বসে সেই ওই জায়গাটা পিছিয়ে যাই, যে সেই সময় কি করেছি, এখন কি হচ্ছে, এখন কি সহজে পাচ্ছি, আরো কি করা যায়, এগুলো মানে খুব একটা নস্টালজিয়া একটা ব্যাপার। বা সেই সব স্যারেদের যাদের পেয়েছিলাম আজকে তারা সব দিকপাল ছিলেন অনেকেই তার মধ্যে, আহ, আজকে নেই তারা। তো সেটাও একটু ভারাক্রান্ত লাগে, কিন্তু তাদের কাছ থেকে আমাদের যে এগিয়ে চলার পথ তৈরি করে দিয়েছেন তারা। আমাদের কিন্তু এই এপিসোডটা ভীষণ ইন্টারেস্টিং হয়ে উঠছে, মানে এমনিতে আমাদের আড্ডাটা বেশ ভালোই জমে ওঠে টেরি ক্যানভাসে, তবে আজকে এই যে একটা সুন্দর স্মৃতিমধুর একটা সন্ধে, এবং সেখানে এত সুন্দর গল্প, অনেক স্মৃতিতে মোড়া অনেক কিছু, এটা বেশ একটা আলাদাই মাত্রা যোগ করছে। আচ্ছা, এই যে প্রি জেরক্স মেশিন যুগ থেকে এআই যুগ অব্দি জার্নি, লম্বা শিল্পী জীবন, তার মাঝখানে পার্টিকুলার এরম কোনো টার্ন আছে যেটা বেশ শিল্পী সত্তাটাকে যেন আরো অনেকখানি রিফাইন্ড করে দিল, অনেকটা আরো চোখ খুলে দিল শিল্পকে নতুন ভাবে দেখার জন্য? এরম কিছু স্মরণীয় ঘটনা আছে? হ্যাঁ, ঘটনা তো সবসময় ঘটছে, কারণ আমরা যেহেতু ধারাবাহিকভাবে কাজ করে চলেছি, পরিবর্তনটা যেমন হচ্ছে পরিবর্তনটা আমরা উপলব্ধিও করছি। তো কাজের সঙ্গে সঙ্গে নিজেকে পাল্টে নেওয়া, না পাল্টাতে পারলে তো পিছিয়ে পড়া। এরমই আমাদের কাজ। যেটা বললাম যে আগে আমাদের একটা কাজ পুরো ম্যানুয়াল করতে হতো, এখন সেই কাজগুলোর মধ্যে অনেক কিছু আমরা পেয়ে যাই, এমনকি রেডিমেডও পেয়ে যাই, যেটার সঙ্গে মিক্সিং করলে যে একটা অন্য ধরনের মাত্রা তৈরি হয়। কিন্তু যখন তৈরি হলো তখন কিন্তু ভিউয়ার্স যারা দেখছে তারা কিন্তু ধরতে পারবে না যে এটা কোনটা রেডিমেড সঙ্গে এটা মিক্সিং হয়েছে। কাজটা যখন ডিসপ্লে হচ্ছে এক্সিবিশন হলে তখন আর রূপটা পুরো পাল্টে যাচ্ছে। তো এইটাই হচ্ছে আমাদের কাজ, যে একটা সাধারণ জিনিসকে অন্যভাবে দেখানো, এবং সেইটা হচ্ছে এই যে পরিবর্তন, একটা ধাক্কা আমাদের এরকম অনেক কিছুই হয়েছে যে হচ্ছে না, কাজটা করতে গিয়ে দেখছি হচ্ছে না, যে তখন সেটা যে কোনো ভাবে একটা মিলিয়ে দেওয়া হলো। যখন সেটা দেখা হলো সে ভাবছে যে যাক আমাকে এই যা চেয়েছিলাম তাই হয়েছে, কিন্তু আলটিমেটলি সেটা অন্য অন্য একটু ভেজাল হয়ে গেছে। কিন্তু ভেজালের জিনিসটা আরো মানে আরো প্রম্পট একটা অ্যাকশন দিয়েছে। এরম আমরা করেই থাকি, হয়েই থাকি আমাদের। আপনারা পার্টিকুলার কোন জনারের উপর মেনলি কাজ করেন? সবচেয়ে পছন্দের বিষয় কোনটা? প্রথম দিকে কাজ করতাম অয়েল, ক্যানভাস, চারকোল এগুলো নিয়েই কাজ করতাম। আর পরবর্তীকালে যেন অ্যাক্রিলিকের কাজও করেছি। ওয়াটার বেসের কাজ তো হতোই। তো তারপরে যেটা দেখা দিল যে আমি একবার জাপানে একটা আমাদের সরকারি প্রোগ্রামে আমার যেতে হলো। তো তখন যখন যাচ্ছি আমাকে আমার এক বন্ধু জিজ্ঞেস করলো যে ওখানে কি রিপ্রেজেন্ট করবি? তা আমি বললাম যে এইগুলো। সে দেখে বলল তুই একটা ওয়েস্টার্ন কান্ট্রিতে যাচ্ছিস, আমাদের ইন্ডিয়ান ঘরানার উপর কি তার ইয়ে থাকবে, একটা প্রভাব ফেলার ব্যাপার থাকে। সেখানে তো আমি দেখছি না। তখনই আমার সেই সময় মনে হয়েছিল যে না এটা তো একটা ভালো কথা বলেছে। যে আমি সেখানে রিপ্রেজেন্ট করি, আমার তো অবশ্যই ইন্ডিয়ান বলে তার পরিচিতিটা দেয়া দরকার। তা তখন আমি যে কাজগুলো ওখানে এক্সিবিট করার কথা ছিল সেগুলো তখনই অতটা চেঞ্জ করতে পারিনি, কিন্তু আমি ওখানে ওয়ার্কশপে যে কাজটা করে দেখিয়েছিলাম সেটা পুরো আহ ইন্ডিয়ান একদম, তার ঘরানা বা ইয়েটা সম্পূর্ণ ওইভাবে করেছিলাম। তার পরবর্তীকালে আমি আহ, যে কাজগুলো আমার পেছনে আমার কাজগুলো রয়েছে, সাবজেক্টগুলো অবশ্যই আমাদের একদম গ্রাম বাংলার যে সাবজেক্ট, যে লক্ষ্মীকে এখানে দেখিয়েছি, যে আমরা গ্রাম বাংলার মাকে যেরকম দেখি সেটা আমি এবং লক্ষ্মী একটা সমৃদ্ধির প্রতীক আমাদের কাছে, সেখানে পেঁচা তার বাচ্চা, পেঁচার বাচ্চারা এবং বিভিন্ন গাছ, কাঁঠাল গাছ, আম গাছে পরিপূর্ণ একটা সঙ্গে পুকুর রয়েছে। এই সুন্দরভাবে এটাকে একটা তুলে ধরলে যে একটা সাধারণ মানুষের মধ্যে সেই ফিলিংসটা জেগে উঠবে। এটাও কারণ যে আমি বললাম যে কিছুদিন আগেও মানে কয়েক বছর আগেও আমাদের এটা ছিল না, কিন্তু আমরা যেটা ছিল আজকে সেটা পাচ্ছি না।
সত্যি শিল্পীর ছবির বিষয়ে যখন আমাদের লোক সংস্কৃতি, আমাদের লোক আচার এবং আমাদের চারপাশের যে পরিবেশ সেটা হয়ে ওঠে, সেটা বোধহয় একটা আলাদাই মাত্রা তৈরি করে দেয়। কারণ কোথাও গিয়ে এই সংস্কৃতিকে, শিল্পকে এবং আমাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার যে দায়টা শিল্পীরা নিয়ে নিয়েছেন, সেটা যেন একদম জাস্টিফাইড হয়ে যায়। যাই হোক, স্যারকে অনেক ধন্যবাদ ওঙ্কার বাংলার তরফ থেকে। বেশ সুন্দর গুছিয়ে এতটা গল্প, এত সুন্দর একটা কনসেপ্ট আমাদের সামনে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ আবারও। আমাদের সঙ্গে কিন্তু আজকে আরও একজন শিল্পী রয়েছেন, চলুন এবার তার সাথেও আমরা কথা বলে নেব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী মৃন্ময় দাস। নমস্কার স্যার, ওঙ্কার বাংলার পর্দায় আপনাকে স্বাগত। প্রথমেই যে প্রশ্নটা করব, ভীষণ ইন্টারেস্টিং কাজ দেখতে পাচ্ছি পিছনে, একদম অন্য রকম একটা স্টাইল। তুই একদম এই যে অন্য ধাঁচের কাজ করা, এইভাবে কাজ করবো, এই চিন্তাটা এলো কোথা থেকে মাথায়? আসলে ব্যাপারটা হলো যে আমি ছবি আঁকছি, আমি অরিজিনালি আমি হলো পাশ করেছি ডিজাইন নিয়ে। হ্যাঁ, আমি একজন ডিজাইনের স্টুডেন্ট এবং এখন আমি ডিজাইনের শিক্ষকতা করছি দীর্ঘ 30 বছর ধরে। গভর্নমেন্ট আর্ট কলেজের আমি এখন শিক্ষক, যেখানে আগে ছাত্র ছিলাম এবং যেই ব্যাচে আমরা ছাত্র ছিলাম তাদের সাথেই আবার শো করছি। হ্যাঁ, এইখানে হ্যাঁ একজন শিক্ষক হয়ে আর কি। আর আমাদের তো কাজ করতেই হয়। আসলে আমাদের বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করবার একটা সুযোগ থাকে, যে ছাত্রদের সাথে কাজ করতে করতে সেই জন্য আমাদের সবসময় আমরা ছবির সাথে বা কাজের সাথে সবসময় লিপ্ত থাকি। হ্যাঁ, আসলে আমার কাজের বিষয়বস্তু হলো নেচার। আমি প্রকৃতিকে ভালোবাসি এবং প্রকৃতির বিভিন্ন যে রূপকে বিভিন্ন সময় দেখেছি এবং তার ভেতরে যে গভীরতা, সেই গভীরতাটাকে আমি বিভিন্ন রকমভাবে আমার ক্যানভাসে আমি অ্যাক্রিলিক কালারের মাধ্যমে তুলে ধরেছি। চেষ্টা করেছি আর কি। আমার ছবিগুলোর নাম বিয়ন্ড দ্য ডেপথ ইন নেচার আর কি। নেচারের যে ভেতরের ইনার যে মিনিং, যে আমার নিজস্ব একটা অভিব্যক্তি, সেটাই আমি আমার কাজে তুলে ধরেছি। সত্যি এই যে শিল্পীরা বারবার তাদের তুলির মধ্যে দিয়ে প্রকৃতিকে তুলে ধরেন, এটা কিন্তু শুধুমাত্র একটা মনোরঞ্জনের বিষয় সেটা নয়, এটা কিন্তু আমাদেরও একটা ভাববার বিষয়। আমাদের পরিবেশ, আমাদের প্রকৃতি বর্তমানে কিন্তু অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। যে সবুজের ওপর নির্ভর করে আমাদের সব কিছু, আমাদের সভ্যতা এতদূর এগিয়েছে যে প্রকৃতির ওপর নির্ভর করে, সে কিন্তু আজকে বড় থ্রেটের মুখে দাঁড়িয়ে। কোথাও গিয়ে কিন্তু শিল্পীরাও তাদের তুলি দিয়ে বারবার এই বার্তাটা আমাদের কাছে পৌঁছে দেন। তাই দর্শকদের কাছে এর মাঝখানে এইটুকুই অনুরোধ রাখবো, আবারও পরিবেশটা আমাদেরই, প্রকৃতিটা আমাদেরই, তার বাইরে গিয়ে বাঁচার ক্ষমতা আমাদের নেই। তাই আমাদের পরিবেশকে, আমাদের প্রকৃতিকে সুস্থ করে তুলতে হবে আমাদেরকেই। তাকে সুস্থ রাখার, তাকে পরিবেশ দূষণ মুক্ত রাখার উপায় বার করতে হবে আমাদেরকেই। তাই তাতে আমরাই ভালো থাকবো। যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নে যাই। এটা তো বেশ গল্প শুনলাম, একটু ডিজাইন নিয়ে, নিজের আর্ট ফর্ম তৈরি করা নিয়ে, তো সেটা তো বেশ লম্বা যাত্রার পরের গল্প। তো এই যাত্রার একদম সূত্রপাতটা, মানে সেই যে পেরেকটা পোতা হলো, সেইটা কিভাবে হয়েছিল? আসলে আমি তো বিভিন্ন সময় বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, তার জন্য ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমাদের যেতে হয়েছে এবং ডিজাইনের জায়গাগুলো সবসময় খুবই নেচারের কাছাকাছি থাকে এবং বিভিন্ন ইন্টেরিয়ারগুলোতে আমাদের ভিজিট করতে হয় বা থাকতে হয়, থেকে কাজ করতে হয়েছে বিভিন্ন রকম প্রজেক্টে। তার ফলে ওখানকার যে ভালো লাগা জিনিসগুলো সবসময় ভেতরে থেকে গেছিলো। তারপরে যখন শিক্ষকতায় আসলাম তখন বেশ কিছু সময় পাওয়া গেল, একটু এতটার দৌড়ঝাঁপ করতে হচ্ছে না। স্টুডেন্টরা ছবি আঁকছে, কাজ করছে, তাদের সাথে নিজেকেও কাজের মধ্যে রেখেছি। এইভাবেই আস্তে আস্তে কাজের সূত্রপাত। আমি বেসিক্যালি ফাইবার আর্ট, টেক্সটাইল মিডিয়ামে কাজ করি, তার সাথে ক্যানভাসেও কাজ করি। এর আগে আমি প্রচুর এক্সিবিশন করেছি ফাইবার আর্ট, টেক্সটাইল মিডিয়ামের উপরে। এবার একটু মিডিয়াম, পুরো পিওর অ্যাক্রিলিকে ক্যানভাসে কিছু চেষ্টা করেছি, এই আর কি। আচ্ছা, একটু অন্যরকম প্রশ্ন করছি। দীর্ঘদিন ধরে শিল্পী নিজে পেশাগতভাবে এবং নব্য শিল্পীদেরকে হাতে করে গড়ে তুলছেন,
সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটাই আপনার কাছে প্রশ্ন যে বর্তমানে কলকাতায় শিল্পীদের অর্থনৈতিক সচ্ছলতার জায়গা কতটা তৈরি হচ্ছে? ব্যাপারটা হলো যে সব কিছুর মধ্যে একটা অর্থনীতি জড়িয়ে আছে। এখন শিল্পীরা তাদের অর্থনীতিকে বিভিন্ন রকমভাবে ডাইভার্সিফাইড করে বেঁচে আছে বা রোজগার করছে এবং ভালোভাবেই আছে আপাতত। ভবিষ্যতে এরপরে কী হবে বলা যাচ্ছে না। এখন সেই জন্য আমাদের কলকাতায় শিল্পী প্রচুর। সবাই এই শিল্প করেই বেঁচে আছে এবং ভালোভাবেই বেঁচে আছে সম্মানের সাথে। বেশ, এই যে প্রত্যেক দিন একদম যুব সমাজের সঙ্গে কাজ একজন অধ্যাপকের একটা অন্যতম বৈশিষ্ট্য জীবনের, যে একদম ইয়াং জেনারেশনের কাছাকাছি থেকে কাজ, তো তার মাঝখানে হঠাৎ করে আবার নিজের যৌবনকালে এইভাবে ফিরে যাওয়া, পুরনো বন্ধু বান্ধব একসাথে হয়ে এক্সিবিশনের মধ্যে দিয়ে, এক্সপিরিয়েন্সটা কেমন এই এক্সিবিশনে? না, এটা তো একটা নস্টালজিক থাকেই যে আমাদের তো অনেক দিন পরে আমরা আমাদের পুরনো বন্ধুবান্ধবদের ক্লাসমেটদের একসাথে করতে পেরেছি এবং অনেকটা সময় কাটানোর জন্যই এই এক্সিবিশনগুলো করা। এটা আমাদের মানে 6th এক্সিবিশন। 6 বছর আমরা পরপর করছি। সবাইকে পাওয়া যায়নি, আমাদের 16 জন 18 জনকেই আমরা পেয়েছি আপাতত। আশা করছি আরও ভবিষ্যতে আরও সবাই পাবো, আরও ভালো লাগবে। শেষ প্রশ্ন আমি এটাই করব, একজন শিল্পগুরু হিসেবে এবং একজন বরিষ্ঠ শিল্পী হিসেবে, যারা এখন জুনিয়র আর্টিস্ট বা যে সমস্ত ছেলেমেয়েরা শিল্পী হওয়ার স্বপ্ন দেখছে, তাদের জন্য আপনার কি বার্তা? না, অবশ্যই মানে বার্তা তো আছে এবং আমরা তো সবসময় চাই যে শিল্পী হবে এবং ভালো কাজ করবে, কিন্তু তার সাথেও শিল্পসত্তাকে বাঁচিয়ে রাখতে গেলে অবশ্যই একটা অর্থনৈতিক বা একটা কর্মসংস্থানের ব্যাপার থাকে। এই জায়গাটাকে মাথায় রেখে ইয়ং জেনারেশনরা নিশ্চয়ই এগোবে এবং আমরাও শিক্ষকরা চেষ্টা করছি তাদেরকে অনেকটা গাইড করবার বা তাদের সাপোর্ট করবার জন্য। আমরা আমাদের কলেজের স্টুডেন্টদের সাথেও টিচাররা একসাথে মিলে আমরা এক্সিবিশন করছি। সামনেই আমাদের এক্সিবিশন আছে একাডেমিতে। স্টুডেন্টদের সাথে আমরা টিচাররা একসাথে এক্সিবিশন করছি, মানে তাদেরকে আরেকটু সাপোর্ট দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ স্যার, বেশ জমজমাট হয়েছে আজকের এপিসোডটা, আড্ডাও জমে উঠেছে সুন্দর, আর তার সঙ্গে তো বেশ অনেক রকম তথ্য, অনেক রকম গল্প, শিল্পীদের জীবনের কথা, একটা আর্ট ফর্ম তৈরি করার পেছনের যে গল্প, সেই সব কিছু আমরা শুনলাম। এত সুন্দর আড্ডা, এত সুন্দর এপিসোড শেষ করতে ইচ্ছা করে না ঠিকই, কিন্তু আমাদের সময় তো ধরা বাঁধা, তাই এপিসোড শেষের দিকে এগোতেই হবে। শেষ করার আগে এটাই বলবো যে এই যে শিল্পীরা, তারা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছেন শিল্পের চর্চা, তারা সমৃদ্ধ করছেন আমাদের। তবে কোথাও গিয়ে প্রত্যেক শিল্পী কিন্তু তাদের তুলির মাধ্যমে আমাদের কাছে কিছু না কিছু বার্তা পৌঁছে দিতে চাইছেন। সেই বার্তাটা বুঝে নিয়ে আমাদের নিজেদের সেই বার্তা অনুযায়ী গড়ে তোলার দায়িত্বটা কিন্তু কোথাও গিয়ে আমাদের। শেষে আবারও এটাই বলবো যে এই পরিবেশ, এই প্রকৃতি, যাকে নিয়ে বারবার শিল্পীরা বার্তা দিচ্ছেন ছবির মধ্যে দিয়ে, সে পরিবেশ আমাদেরই। সেই পরিবেশকে ছাড়া এক পাও চলার ক্ষমতা আমাদের নেই, তাই সেই পরিবেশকে ভালো রাখলে আমরাই আদতে ভালো থাকবো। সবাই খুব ভালো থাকুন আর দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।